Hello friends, welcome to Bong Physics। आज के पदार्थेर चुंबक धर्म चैप्टारेर सबचेये गुरुत्वपूर्ण एमसीकिউগুলো নিয়ে आलोचना करा हबे। तो चलो शुरू करा जाक। सबाई हाथे खाता पेन निये नी। अच्छा, एमसीकिউ जावार आगे কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে আলোচনা করে নিই। সেটা হচ্ছে ক্লাস 12 এর কমপ্লিট সিলেবাস এই চ্যানেলে দেওয়া আছে। প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ প্লাস ওয়ান শট ভিডিওর একটা প্লেলিস্ট দেওয়া আছে। তো ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টার বলতে থার্ড সেম প্লাস ফোর্থ সেম তুমি সমস্ত কিছু এই চ্যানেলে পেয়ে যাবে। এবার কিভাবে পড়লে থার্ড সেমে 35 এর মধ্যে 35 পাওয়া যাবে আগে সেই বিষয়ে আলোচনা করব। যখন ফোর্থ সেম আসবে ফোর্থ সেম নিয়ে তখন আলাদাভাবে ভিডিও বলা হবে যে কিভাবে পড়তে হবে। তো এখন প্রথমে আমরা আগে থার্ড সেম নিয়ে আলোচনা করি যে 35 এর মধ্যে 35 পাওয়ার জন্য কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে আমি সিকোয়েন্স অনুযায়ী সমস্ত কিছু বলে দিচ্ছি। প্রথম যেটা করবে, যেমন উদাহরণ নিচ্ছি পদার্থের চৌম্বক ধর্ম এই চ্যাপ্টারের কথা বলি। মনে করো তুমি ফার্স্ট পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারটা পড়তে চাও, তো কিভাবে শুরু করবে? যে কোনো চ্যাপ্টার, এটা একটা উদাহরণ নিলাম। প্রথম যে কাজটা করবে, ক্লাস 12 ওয়ান শট ভিডিও এই প্লেলিস্টে চলে যাবে। এই প্লেলিস্ট থেকে আগে প্রথমে পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারের ওয়ান শট ভিডিওটা দেখতে হবে। সেখানে কি করা আছে, একটা ভিডিওতেই পদার্থের চৌম্বক ধর্ম থেকে যত রকম কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস যা যা প্রয়োজন এভরিথিং দেওয়া আছে। অর্থাৎ ওয়ান শট দেখে নেওয়া মানে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়া। তো প্রথম কাজ করো, আগে এই প্লেলিস্টে যাও, পদার্থের চৌম্বক ধর্ম এই চ্যাপ্টারটাকে দেখে নাও। তুমি যদি এমসিকিউ ভিডিও এটা দেখতে এসছো তার মানে আমি ধরেই নিব যে তুমি ওয়ান শট ভিডিও দেখে এসছো বা এরপরে যেটা বলবো, ঠিক আছে? আচ্ছা, কোথায় পাবে ওয়ান শট ভিডিও? প্লেলিস্টে পেয়ে যাবে, বা দেখো এখানে লিখে রেখেছি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। শুধু এটা নয়, পরপর যেগুলো ভিডিও বলবো, যেগুলো দেখতে হবে 35 এর মধ্যে 35 পাওয়ার জন্য, সেগুলোর লিঙ্ক সমস্ত কিছু ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো, যেটা সুবিধা সেই অনুযায়ী দেখে নিতে পারো। আচ্ছা, প্রথম কাজ হয়ে গেল, ওয়ান শট ভিডিও দেখে নিলাম। এবার কি করব? এবার পদার্থের চৌম্বক ধর্ম মানে একটা উদাহরণ নিচ্ছে, এটা একটা, এই যে চ্যাপ্টারের এর ডিটেলস ভিডিও দেখতে পারো। আমি এটাকে কেন পারো বলছি, এক্ষুনি ডিটেল মানে ব্যাখ্যা করছি। এক্ষুনি কি বললাম, ক্লাস 12 এর কমপ্লিট সিলেবাস দেওয়া আছে, ওয়ান শটের ফর্মেও দেওয়া আছে। হ্যাঁ, কয়েকটা ওয়ান শট এখনও বাকি আছে ফোর্থ সেমেরগুলো, সেগুলো দিয়ে দেওয়া হবে সময়ের আগে, চিন্তার কোনো কারণ নেই। আর সমস্ত চ্যাপ্টারের ডিটেলস ভিডিও দেওয়া আছে। মানে এটা পার্থক্যটা কি, ওয়ান শট ভিডিওতে একটা ভিডিওতে কমপ্লিট কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস করানো আছে, আর ডিটেলস ভিডিওতে টপিক ওয়াইজ লেকচার 1, লেকচার 2, লেকচার 3 যেমন ভেক্টর মানে যেমন চ্যাপ্টার সেই অনুযায়ী ততগুলো লেকচার আছে। তো সেখানে টপিক ওয়াইজ, লেকচার ওয়াইজ এক্সপ্লেন করা আছে, চ্যাপ্টার কমপ্লিট করা আছে। তো তুমি প্লেলিস্টেই পেয়ে যাবে পদার্থের চৌম্বক ধর্ম বলে লেখাই আছে, সেইটা দেখতে পারো। আচ্ছা, দেখতে পারো কেন শোনো। মনে করো তুমি চাইছো যে ফিজিক্সটাকে সব থেকে সহজভাবে বুঝতে, বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন যেন প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে পরিষ্কার জলের মতো বসে যায়। তাহলে আমি তোমাকে বলবো, রেকমেন্ড করব, ওয়ান শট দেখার পর একবার পদার্থের চৌম্বক ধর্ম মানে এই অনুযায়ী বলছি, যে কোনো চ্যাপ্টারে ওয়ান শট দেখলে তো তার ডিটেলস ভিডিওটা একবার দেখে নাও। এটা কখন দেখবে? যদি তোমার প্রচুর ইন্টারেস্ট থাকে যে আমি আরও বিষয় জানতে চাইছি, ফিজিক্সটাকে আরও সহজ করে বুঝতে চাইছি, যতটা সহজ সম্ভব হয় তার থেকেও সহজ করে বলা আছে ডিটেলস ভিডিওতে। তো ডিটেলস ভিডিও থেকে গিয়ে তুমি সেখান থেকে ফিজিক্সটাকে জলের মতো সহজভাবে বুঝতে পারো, এভরিথিং, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বইয়ের, তুমি যে কোনোই বই পড়ো না কেন। তো বেসিক কনসেপ্ট
একদম পরিষ্কার রাখার জন্য, কোনোরূপ ফিজিক্সে দুর্বলতা না রাখার জন্য, কনসেপ্টের দিক দিয়ে বলছি, প্লাস থিওরি নিউমেরিক্যালস তো করানো আছে সমস্ত কিছু, কিন্তু আমি জোর দিচ্ছি বেশি কনসেপ্টটাতে। তো ওয়ান শটের পরে একবার ডিটেলস ভিডিও দেখে নিতে পারো। কার যে কোনো চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেখছো, তারপর ডিটেলস ভিডিও দেখতে পারো। কেন বললাম? যদি তোমার প্রচুর ইন্টারেস্ট থাকে যে ফিজিক্সটাকে আমি আরও সহজ ভাষায় জানতে চাইছি, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো, এটা হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, নাম্বার 3, ওকে, ওয়ান শট দেখে নিলাম বা ডিটেলস ভিডিও দেখে নিলাম, ঠিক আছে। নেক্সট, কিন্তু ওয়ান শট ভিডিও ছাড়বে না, আমি বারবার রিপিট করছি। আচ্ছা, 3 নম্বর, এবার কি করব? এবার চলে এসো থার্ড সেম এমসিকিউ, এই প্লেলিস্টে চলে এসো। আচ্ছা, এই প্লেলিস্টে কী দেওয়া আছে? থার্ড সেম মানে কি? কমপ্লিট এমসিকিউ বেস্ট কোয়েশ্চেন। তো কোন এমসিকিউগুলো করতে হবে, কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো শুধুমাত্র এমসিকিউ, তার আনসার কেন হচ্ছে, কিসের জন্য, সমস্ত কিছু এক্সপ্লেন করে এই প্লেলিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। থার্ড সেম এমসিকিউ প্লেলিস্টে চলে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সব এমসিকিউ দেওয়া আছে গুরুত্বপূর্ণ এক একটা চ্যাপ্টার থেকে। তো এটা তারপরে দেখে নাও, যেমন পদার্থের চৌম্বক ধর্ম, এই যে এই ভিডিওটা দেখে নিলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টে কাজ হয়ে গেল। এবার কি করব? আচ্ছা শোনো, 4 নম্বর, এবার তোমরাই একটা বিষয় বলো, অঙ্ক করতে গিয়ে ফিজিক্সের নিউমেরিক্যালস করতে গিয়ে কি প্রয়োজন? ফর্মুলা প্রয়োজন, হ্যাঁ কি না? যেহেতু ফর্মুলা প্রয়োজন, তো আমরা সাধারণত অঙ্ক করতে গিয়ে কী করি বলো তো? হয়তো বইটাকে খুলে রাখি বা খাতা খুলে রাখি, অঙ্ক করছি, ফর্মুলা আটকে গেলাম, খাতা খুলে দেখছি, বই খুলে দেখছি, তো একটা ঝামেলার বিষয়, বারবার একটু সময় লাগে, বারবার খুলে দেখতে হয়। তো তোমাদের এই জিনিসটাকে সহজ করার জন্য যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে যে ক্লাস 12-এর যত চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত ফর্মুলা অঙ্ক করার জন্য প্রয়োজন, চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা লেখা আছে একটা ভিডিওতে কমপ্লিট তুমি ফর্মুলা পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। তো সেই ভিডিও লেখা আছে, দেখবা ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা বলে এরকম একটা ভিডিও আছে, পেয়ে যাবে। আগেই বলছি, সমস্ত লিঙ্ক প্লেলিস্টে বা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো, যেটা সুবিধে। ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা এই প্লেলিস্টে চলে যাও, এই প্লেলিস্টে একটাই ভিডিও আছে, সেই ভিডিওতে ক্লাস 12-এর যত ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে। তো তুমি দুটো কাজ করতে পারো, একটা খাতা নিলে খাতাতে পুরো ক্লাস 12-এর কমপ্লিট টুকে নিতে পারো, বা তুমি এক কাজ করতে পারো, থার্ড সেমের জন্য এখন টুকে নাও, ফোর্থ সেমের জন্য পরে টুকতে পারো, তোমার যেটা সুবিধা, বা একসাথেই টুকে নিলে, থার্ড সেমের জন্য থার্ড সেম দেখলে, ফোর্থ সেমের জন্য ফোর্থ সেম, ফলে কী হবে, শুধু এই খাতাটাকে তুমি ফর্মুলাগুলো রিভিশন দিতে পারবে। তো এটা একটা প্লাস পয়েন্ট খুব। বা হয়তো আমরা যেটা করি যে রুমের মধ্যে কোথাও আটকে দিলাম, সেটাও করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো আটকে দিলাম, তো যে কোনো সময় চোখের সামনে থাকলো, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। তো অনেক রকমভাবে হেল্পফুল হবে, এটা প্রচুর হেল্পফুল। 5 নম্বরে চলে আসি, এবার কি করব? এত কিছু করার পর আর কিছু করতে হবে? হ্যাঁ, আমরা সাধারণত এখন বুঝতেই পারছো ডিজিটাল যুগ, বেশিরভাগ সমস্ত কিছুই মোবাইল থেকে পেয়ে যায়, পড়াশুনো এটা সেটা বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমরা সাধারণত কী হয়, ইউটিউবের শর্টস ভিডিও দেখি ফাঁকা সময়ে, হয়তো সবসময় তার পড়াশোনা করতে ভালো লাগে না, হয়তো একটু বিরক্ত লাগছে পড়াশোনা করে, একদম একঘেয়ে বা ক্লান্তি হয়ে গেলাম, একটু চুপচাপ বসে কী করি আমরা, শর্টস দেখি বা রিলস দেখি ইনস্টাতে। তো আমি তোমাদের যাতে এই সময়টাকেও কাজে লাগানো যায়, কোনটাকে, এই যে ফাঁকা সময়টাকেও যাতে তুমি কাজে লাগাতে পারো, তার জন্য আমি কি করেছি, তার জন্য তোমাদের জন্য করা হয়েছে থার্ড সেম শর্টস। এই প্লেলিস্টে চলে যাও, আর একটা প্লেলিস্ট বলছি, এটা ছাড়া আগেটা বলে দিই। থার্ড সেম শর্টস প্লেলিস্টে চলে গেলে সেখানে কি করা আছে জানো? শর্টস মানে কি? 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিটের ভিডিও, এক একটা ভিডিওতে এক একটা এমসিকিউ এক্সপ্লেন করা হয়েছে। কোন এমসিকিউগুলো? যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো তুমি ফাঁকা সময়টাকে এমসিকিউগুলো স্ক্রল করে করে, শর্টসগুলো স্ক্রল করে করে দেখতে পারো, সেই ফাঁকা সময়টাকেও তুমি কাজে লাগাতে পারো। তো এইভাবে তুমি ফাঁকা সময়কেও এক্সাম প্রিপারেশনের জন্য একদম কমপ্লিটলি কাজে লাগাতে পারো, সময় নষ্টের কোনো বিষয় নেই। সাধারণত কী হয় যে আমরা ফোন দেখে সময় নষ্ট করি, এরকম বাড়ির লোক সাধারণত বলে, দেখ সবসময় ফোন দেখে সময় নষ্ট করছিস। তো সময় নষ্ট নয়, ওই জায়গাটাকে ইউটিলাইজ করে নেওয়া হলো। তো তোমরা এই জিনিসটা করতে পারো। অবলিক কেন দিয়েছি? কারণ আর একটা প্লেলিস্ট আছে ক্লাস 12 শর্টস বলে, সেখানে ক্লাস 12-এর কমপ্লিট শর্টস দেওয়া আছে, আর এটা একেবারে শুধু থার্ড সেমকে উল্লেখ করে। তো তুমি মনে করে এখানে শর্টসের পরিমাণ এখন কম আছে, চিন্তার কারণ নেই,
যখন ভিডিওটা আপলোড করছি সেই মোমেন্টের কথা বলছি, বেশি দিন চলে গেলে তো সব শর্টস পেয়ে যাবে। তো ক্লাস 12-এর শর্টস ভিডিও, ওখান থেকে ক্লাস 12-এর সমস্ত কিছু মিক্স করে সব দেওয়া আছে, সেখান থেকে হেল্প নিতে পারো। ঠিক আছে। 6 আর কিছু করতে হবে, চলো এটা একটা অপশনাল বললাম। তোমার যদি মনে হয় যে আগে কোয়েশ্চেন কেমন হতো আমি একটু দেখতে চাই, কারণ আগে তো সেমিস্টার ছিল না, কমপ্লিট একবারই এক্সাম হতো, তবুও তুমি জানতে চাও যে আগের এক্সাম কোয়েশ্চেনগুলো কেমন হতো। ঠিক আছে, সেখান থেকে তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে কোয়েশ্চেন সম্পর্কে যে কেমন হতো, কি হতে পারে। হ্যাঁ, ধরনটা আলাদা, যেটা লং কোয়েশ্চেন ছিল সেটা এখন এমসিকিউ হয়ে গেছে, পার্থক্য এইটুকুই। তো তার জন্য 2015 থেকে এইচএস 2015 থেকে 2023-এর কমপ্লিট সলিউশন এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। লেখা আছে দেখবে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন বলে এরকম লেখা আছে, প্রিভিয়াস ইয়ার্স সলিউশন ক্লাস 12 বলে হয়তো এরকম লেখা আছে, প্রিভিয়াস ইয়ার সলিউশন ক্লাস 12 প্রিভিয়াস ইয়ার সলিউশন এরকম লেখা আছে দেখবে। সেখানে কি করা আছে, 2015 থেকে 23 পর্যন্ত কমপ্লিট সলিউশন দেওয়া আছে, পুরো প্রশ্নপত্রের, পুরো কোয়েশ্চেন পেপারের সলিউশন। তুমি বলো স্যার কোয়েশ্চেনগুলো কোথায় পাবো? চিন্তার কারণ নেই, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, তোমাকে কোয়েশ্চেন খোঁজার দরকার নেই, ভিডিও দেখো, ভিডিও থেকে সব পেয়ে যাবে। বা অন্তত এখানেও তো এমসিকিউ থাকতো 14টা করে, অন্তত এমসিকিউগুলো থেকে হেল্প নিতে পারো, সেগুলো দেখতে পারো। বুঝতে পারলে কি, এমসিকিউটা তো গুরুত্বপূর্ণ, তো সেটা দেখে নিতে পারো। তো এত রকমভাবে তোমরা যদি জিনিসটাকে এই স্টেপ ওয়াইজ কাজে লাগাতে পারো, মনে হয় না তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা। 35-এ 35 তোমার জন্য। ঠিক আছে, যা বলার বলে দিলাম, কিভাবে পড়তে হবে একটা ম্যাপ দিয়ে দিলাম, রোড ম্যাপ। এবার এটাকে ইউটিলাইজ করার দায়িত্ব তোমার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে এলাম, এমসিকিউ। তো চলো করা যাক, কী বলছে। এন পাক সংখ্যা ও এ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার পরিবাহীর প্রবাহমাত্রা আই হলে চুম্বক ভ্রামক হবে। অপশান দেওয়া আছে, পাশে যে সালগুলো লেখা আছে সেই সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। তাহলে আমরা জানি চুম্বক ভ্রামকের ফর্মুলা কি, এন সংখ্যক পাকের জন্য এনআইএ হয়, আর একটি পাকের জন্য শুধু আইএ হয়ে যায়। তাহলে এনআইএ কোথায় আছে? অপশান এ। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পরের কোয়েশ্চেনে চলে আসছি। চুম্বক ভ্রামকের এসআই এককটি হলো, অপশান দেওয়া আছে। তো সাধারণত তুমি দেখো পাক সংখ্যার তো কোনো একক হয় না, তাহলে চুম্বক ভ্রামকের একক কারেন্ট মানে অ্যাম্পিয়ার, আর এ মানে ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার। তাহলে এটা হওয়া উচিত, এটা কি আছে কোথাও? এটা নেই, তার মানে কি অপশান ভুল? না। তাহলে তোমরা এটা মুখস্থ রাখবে যে চুম্বক ভ্রামকের একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ারে হয়। এটা ছাড়া আর তাহলে এখানে তো নেই, তাহলে ভুল কি? চলো দেখে নাও ভুল কিনা। দেখো তাহলে এখানে অন্যরকমভাবে বুঝতে হবে। আমরা তো জানি যে টাউ সমান টর্ক সমান কী হয় বলো, পি এম বি সাইন থিটা। যেহেতু বারবার রিপিট করছি, তুমি এই 3rd সেম এমসিকিউ, এই চ্যাপ্টারে এমসিকিউ দেখছো মানে এর অনশট দেখে এসছো, তার মানে তুমি এটা জানো। কি করে? তুমি তো জানো টাউ সমান পি সাইন থিটা হয়, এটা তো পড়ে এসছো। কোথায় বলো তো? তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে। ওটাই টাউ, এটা চুম্বক ক্ষেত্রের জন্য, পি এর জায়গায় পি এম চুম্বক ভ্রামক, এম ফর ম্যাগনেটিক, ই এর জায়গায় তড়িৎ ক্ষেত্রের জায়গায় চুম্বক ক্ষেত্র, সাইন থিটা আছে। এবার দেখো সাইন থিটার তো কোনো একক নেই। ওকে, তাহলে পি এম সমান কী হয় বলো, টাউ বাই বি। এবার টাউটা কি মনে আছে? টর্ক। টর্ক মানে কি? বল ইন্টু সরণ, মনে আছে? আর ক্রস এফ, বল ইন্টু লম্ব দূরত্ব বাই বি। আচ্ছা, বল ইন্টু লম্ব দূরত্ব এটা কার্যকে তো বোঝায়, আর কার্যেরই একক কী হয়? জুল। তাহলে জুলের কার্যের সমতুল্য জুল, আর চুম্বক ক্ষেত্র মানে টেসলা, তাহলে জুল টেসলা ইনভার্স, অপশান এ। বুঝতে পারলাম কি পারলাম না? এইভাবে করতে হবে। ঠিক আছে, সুতরাং সবসময় একটা সম্পর্ক দিয়ে একক হবে এর কোনো মানে নেই। আচ্ছা, পরের ফর্মুলায় চলে আসছে, পরের কোয়েশ্চেনে কী বলছে দেখো তো। পরের কোয়েশ্চেনটা বলছে চুম্বক ভ্রামকের মাত্রিয় সংকেত আছে, বলো। এই তো আই এ, এনের তো কোনো মাত্রা হয় না, ওটা তো পাক সংখ্যা। আয়ের মাত্রা কি বলো? আই লিখো। আর ক্ষেত্রফল মানে কি? এল স্কোয়ার, তাহলে আই এল স্কোয়ার কোথায় আছে দেখো, অপশান এ, এল স্কোয়ার আই। বুঝতে পারলাম কি পারলাম না? নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, পরেরটাই চলে আসি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, 4 নম্বরটা। 200 পাকের এবং 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী 14 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে। কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামকের পরিমাণ অপশন দেওয়া আছে। কী কী দেওয়া আছে দেখো, পাক সংখ্যা এন, ব্যাসার্ধ আর, কারেন্ট আই। তাহলে চুম্বক ভ্রামকের ফর্মুলা বলো। এই তো লেখা আছে পিএম সমান কি? এনআইএ। চুম্বক ভ্রামক এমটা সাফিক্সে অবশ্যই এনআইএ। এনটা পাক সংখ্যা, তো পাক সংখ্যা কত? 200। কারেন্ট কত বলো? 14 অ্যাম্পিয়ার। ক্ষেত্রফল যেহেতু ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে কত? 0.2 তার স্কোয়ার। এবার দেখো এটাকে কী করতে পারি, 200 রাখলাম, 14ও রেখে দিচ্ছি, পাইও রেখে দিলাম। পাই মানে কত বলো? 3.14। আমি চাই এটাকে কি 2 বাই কত 10 লিখতে পারি, 2/10। তাহলে 2 স্কোয়ার কত? 4/100। দেখো দুটো শূন্য কেটে গেল।
4 2 8, 8 14 কত হবে গো? 4 2 8 হচ্ছে, তাই না? 8 14 112, তাই তো? 8 10 আসে, 4 8 32, 112। তাহলে 112, 8 4 2 8, 8 14 ইন্টু কত? 3.14। তাহলে অন্তত 3 দিয়ে গুণ করো, 14 থেকে বাদই দিলাম, এটাকে 3 দিয়ে গুণ করো। তো 3 100-তে কত হয়? 300, আর 3 12 36, মানে একটু বেশি, 336-এর থেকে বেশি হবে, মানে 340 50 এরকমের আশেপাশে। 336 থেকে একটু বেশি হবে, এটা হচ্ছে বিষয়। 336-এর থেকে একটু বেশি হবে। তো অপশান দেখো কোনটা আছে? 352, এটা কাছাকাছি, 450 500 না, এটাই সব থেকে কাছে, এটাই। বুঝতে পারলাম? মনে রাখিও এমসিকিউয়ে কখনোই অ্যাকিউরেট ক্যালকুলেশন করতে যাবে না। যাবে না মানে কি? প্রয়োজন নেই। কারণ আমি এখানে 14টাকে ধরিই নি, 14টাকে বাদ দাও না, 3 দিয়ে গুণ করো। 3 100 300, আর 3 12 36, 336। তো 336 তো হবে না, একটু বেশি হবে, 0.14 আছে। তো 336 থেকে বেশি কোনটা কাছাকাছি চেক করো। এই তো 352ই তো আছে, এর কাছে আশেপাশে কিছুই নেই, ব্যাস হয়ে গেল। তো মনে রাখবা এমসিকিউ এর ক্ষেত্রে একদম অ্যাকিউরেট ক্যালকুলেশন প্রয়োজন হয় না, এটা যেন মাথায় থাকে। পরের কোয়েশ্চেন, দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2, মানে R1/R2 বলে দিয়েছে 1:2। ওকে, R1/R2 1:2 মানে 1/2, এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহের অনুপাত কত? তাহলে I1/I2 চেয়েছে অনুপাত, আর কি বলে দিয়েছে? চৌম্বক ভ্রামক সমান। তার মানে দেখো পাক সংখ্যা কিছু বলেছে, মনে রাখবা পাক সংখ্যা না বললে সবসময় 1 ধরে নিও, সিম্পল জিনিস। দেখো বৃত্তাকার কুণ্ডলী বলে দিয়েছে, তো 1 ধরে নিবা। তাহলে চৌম্বক ভ্রামক সমান, তাহলে কি করতে পারি? IA সমান, তাহলে I1A1 মানে কি বলো? I2A2। চৌম্বক ভ্রামক সমান, পাক সংখ্যা উল্লেখ না করে এক পাক ধরবা সবসময়, মনে রাখিও এটা। I1 A মানে কি বলো? পাই R1²। I2 A মানে কি বলো? পাই R2²। তাহলে পাই পাই কেটে গেল। তাহলে কাজ কিসের অনুপাত? I1/I2 অনুপাত, মানে কত বলো? R2/R1, তার কি? স্কোয়ার। বলো R1/R2 হাফ, তাহলে R2/R1 কত হবে? 2/1, তার স্কোয়ার, মানে 4/1, মানে 4:1। অপশান এ ঠিক আছে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি নিউক্লিয়াসের চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি ইলেকট্রন নিউ কম্পাঙ্কে আবর্তন করে। ইলেকট্রনটির কক্ষীয় গতির দরুন চৌম্বক ভ্রামক কত? অপশন দেওয়া আছে। মানে একটা ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে কত কম্পাঙ্কে? নিউ কম্পাঙ্কে। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে নিউ বার আবর্তন করছে। তাহলে চৌম্বক ভ্রামক কত? তো চৌম্বক ভ্রামক PM সমান লিখো, PM সমান কি হয় বলো? I × A, হ্যাঁ কি না? ঠিক আছে, I সমান কি কিভাবে লিখতে পারি? আইটাকে আমরা দুই রকমভাবে করতে পারি, চলো বোঝাচ্ছি। I সমান মনে করো আমি লিখে দিলাম Q/T, এটাই তো কারেন্ট, হ্যাঁ কি না? যে একক সময়ে কত আধান যাচ্ছে, এটাই তো কারেন্ট। এবার একটা বিষয় বলো, একক সময় মানে এখানে কম্পাঙ্ক মানে কত সেকেন্ড? 1 সেকেন্ড। এবার কম্পাঙ্ক নিউ মানে এটা বুঝতে হবে। মনে করো কম্পাঙ্ক 1, এর মানে কি? ইলেকট্রনটা 1 সেকেন্ডে একবার ঘুরবে। কম্পাঙ্ক 2 মানে ইলেকট্রনটা 1 সেকেন্ডে 2 বার ঘুরবে। বুঝতে পেরেছি? তো কম্পাঙ্ক নিউ মানে 1 সেকেন্ডে নিউ বার ঘুরবে। এবার আধান কত যাচ্ছে 1 সেকেন্ডে? কোথা দিয়ে? যে কোনো একটা ক্ষেত্রফল দিয়ে ধরে নাও, তারের যে কোনো একটা ক্ষেত্রফল, এটা নিয়ে নিলাম। তাহলে যদি 1 সেকেন্ডে একবার ঘুরে, দেখো মনে করো এখান থেকে শুরু করলো, একবার ঘুরলো, তাহলে একে কবার ক্রস করবে? একবার। যদি 1 সেকেন্ডে 2 বার ঘুরে, তাহলে এই জায়গাটাকে কবার ক্রস করবে? 2 বার। যদি 3 বার ঘুরে 3 বার, হ্যাঁ কি না? তো একবার ঘুরলে কত আধান গেল? E, ইলেকট্রনের আধান E। 2 বার ঘুরলে কত যাবে? 2E। 3 বার ঘুরলে কত যাবে? 3। এবার কত কম্পাঙ্ক? নিউ, তাহলে নিউ বার ঘুরেছে, তাহলে নিউ E, তাহলে আধান নিউ E। তাহলে এখানে I এর জায়গায় নিউ E, আর ক্ষেত্রফলের ফর্মুলা বলো? πr²। তাহলে নিউ E πr², কোনটা আছে দেখো তো? অপশন সি। বুঝতে পারলাম? তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, মেটাই। আচ্ছা, দুটি একই দৈর্ঘ্যের তার দিয়ে একটি বর্গাকার লুপ ও একটি বৃত্তাকার লুপ তৈরি করা হলো। লুপ দুটির মধ্যে একই প্রবাহ পাঠানো হলে এদের চুম্বক ভ্রামকের অনুপাত কত? আচ্ছা, একটা তার আছে ধরে নিলাম, কত দৈর্ঘ্যের? এখানে ধরে নিলাম L দৈর্ঘ্যের একটা তার আছে। এবার একে দিয়ে একটা বর্গাকার লুপ তৈরি করলাম, তো চলো করা যাক। একটা বর্গাকার লুপ ধরে নিলাম, বর্গক্ষেত্রের বাহু A।
তাহলে বলো তো এই এলটাকে বাকিয়ে তো এরকম করেছি, এর মানে কি এল সমান কী বলতে পারে 4a বলতে পারি, হ্যাঁ কি না? এ তো পরিধি, তাহলে এ সমান কত হয়ে যাবে বলো L/4। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে বর্গাকার ক্ষেত্রের জন্য চুম্বক ভ্রামক কত হবে? P1 লিখে দিলাম। কী হবে বলো I × A, যেহেতু কারেন্ট সেম যাচ্ছে বলছে, তাহলে কারেন্ট ধরে নিলাম I যাচ্ছে, আর এ মানে ক্ষেত্রফল। বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার, মানে বাহু স্কোয়ার মানে কত? L²/4। এটা হয়ে গেল বর্গক্ষেত্রের জন্য। এবার ওই একই রকম এল দৈর্ঘ্যের তার দিয়ে একটা বৃত্ত করলাম, চলো ব্যাসার্ধ আর, কারেন্ট তো সেম যাচ্ছে বলেছে। এবার একটা বিষয় বলো, এই এলটাকে বাকিয়েই তো এটা বানিয়েছি, বৃত্ত করেছি, মানে এটা কত? পরিধি। তো পরিধি কত হয়? 2πr, তাহলে 2πrটাই এল, তাহলে আর সমান কত হবে বলো? L/2π। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, এবার এর চৌম্বক ভ্রামক চলো P2 করে দিলাম। তো P2 সমান কি বলো? I × A। এ মানে কি? ক্ষেত্রফল πr², তাহলে I রাখলাম পাই, r² মানে কত বলো? L/2π তার হোল স্কোয়ার। এবার বলো কি হবে? I থাকলো ওপরে L², আর π² নিচে একটা পাই কাটলে 4π। এবার কার অনুপাত চেয়েছে? এদের চৌম্বক ভ্রামকের অনুপাত, মানে প্রথমে বর্গাকার ছিল বোধহয়, হ্যাঁ, তাহলে P1/P2 চেয়েছে। P1/P2 মানে is2 মানে বাই করে দিলাম, তাহলে P1/P2 করা যাক। বলো P1 এর জায়গায় কত আছে? I L²/4। P2 এর জায়গায় কত আছে? I L²/4π। তাহলে এটা কত চলে আসছে? আচ্ছা দেখো তো কোথাও কি মিস্টেক ক্যালকুলেশন হয়েছে। 2πr সমান L, তাহলে r সমান L/2π, L²/4π, এটা ঠিক আছে। এখানে বাহু স্কোয়ার, L সমান 4 × A পরিধি, A সমান L/4। ও আচ্ছা, এখানে 16 হবে তাই না? হ্যাঁ, L²/16, তাহলে এখানে L²/16 হবে। তাহলে দেখো IL² কেটে গেল, এটা যদি ওপরে যায় 4π ওপরে গেল, তাহলে 4π/ কত? 16, মানে π/4, তাহলে π/4। দেখো তো কোনটা আছে? π/4, অপশান বি। বুঝতে পারলাম। তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। 8এর কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করো। 8এর কোয়েশ্চেন পজ করে ট্রাই করি, কি বলছে দেখে না। 8এর কোয়েশ্চেন, চৌম্বক মেরুশক্তির SI একক অপশান দেওয়া আছে। আচ্ছা বলো চৌম্বক মেরুশক্তি মানে কি? মনে করার চেষ্টা করো। PM সমান কি? QM × 2L, হ্যাঁ কি না? সেই তড়িৎ দ্বিমেরুর মতোই হয়েছে। তাহলে এটা হচ্ছে চৌম্বক মেরুশক্তি, তাহলে QM সমান কি হবে বলো? PM/2L। PM মানে কি? এক্ষুনি পড়লাম, PM মানে NIA বা IA, যা বলবে বলো একটি পাকের জন্য। তো I মানে কি? অ্যাম্পিয়ার। ক্ষেত্রফল মানে কি? মিটার², বাই দৈর্ঘ্য মানে মিটার, তাহলে অ্যাম্পিয়ার মিটার। এটা হবে চৌম্বক ভ্রামকের, চৌম্বক মেরুশক্তির একক, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, মেটাই। আচ্ছা, পরের কোয়েশ্চেন বলছে একটি দণ্ডচুম্বকের অর্ধচুম্বক দৈর্ঘ্য মানে কি? ধরুন এটা দণ্ডচুম্বক, এটা S, এটা N, তো এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 2L ধরে নিই আমরা। এবার অর্ধ মানে কি? অর্ধেকটা, মানে L, এটা বা এটা যা বলে বলো L। বুঝতে পারলাম তাহলে? তো অর্ধচুম্বক দৈর্ঘ্য মানে L বলে দিয়েছে কত? 20 সেমি। ওকে, নেক্সট চৌম্বক ভ্রামক PM বলা আছে, PM মানে সাফিক্সে অবশ্যই, 4 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার মিটার², এটা বলে দিয়েছে। তো বলছে চুম্বক মেরুশক্তি কত হবে, মানে QM চেয়েছে। এই যে দেখো, তো PM মানে কত বলো? 4 × কত? 10⁻⁶। QM রাখলাম, 2 রেখে দিলাম, কারণ আমাকে 12 বলেনি, শুধু L বলেছে। এবার এটা কি সেন্টিমিটার আছে, মিটার করতে হবে, যেহেতু সব এগুলো SI। তাহলে 20 × 10⁻², চলো ক্যালকুলেশন করা যাক। তাহলে কত হবে? 10⁻⁻6। ঠিক আছে, এখানে কত আছে? -2, তাহলে 10⁻, কত হয়ে গেল এখানে? -4 হয়ে গেল। আর এখানে 2240, তো 2 আর 2 কেটে গেলে কত হয়ে যাবে? 4, এখানে 10 পড়ে থাকলো, এটা কেটে দিলাম। তাহলে QM সমান কত হলো বলো? 10⁻⁻4, আর এই নিচে চলে আসবে, মানে 10⁻⁻5 হবে। অপশান আছে 10⁻⁻5। আচ্ছা, এই অপশানটা মেবি একটু গন্ডগোল, আমি চেক করে নিই। 9C, দাঁড়াও এক সেকেন্ড, অ্যাম্পিয়ার, কত নম্বরের অঙ্ক এটা? 9, তাই না? তার মানে এখানে 8 নম্বর কোয়েশ্চেন। 7, তোমরা একবার ক্যালকুলেশনটা চেক করো, আমি দেখে নিচ্ছি। এখানে 10⁻, না এখানে মিস্টেক আছে, এটা -5 হবে। ঠিক আছে, আমাকে মেরুশক্তি চেয়েছে, চুম্বক মেরুশক্তি হবে, তো আমি প্রথম থেকে একবার মিলিয়ে নিচ্ছি। অর্ধ দৈর্ঘ্য
মানে এল 20 সেমি, 20 সেমি থেকে মিটার করা হয়েছে, 20 × 10⁻² করা হয়েছে। আর এখানে কি বলা আছে, চুম্বক ভ্রামক পিএম বলে দিয়েছে 4 × 10⁻6, চেয়েছে মেরু শক্তি, তো পিএম সমান কিউএম × 12, পিএম এর জায়গায় 4 × 10⁻6, কিউএম আছে 2L, 2 রাখলাম, এল এর জায়গায় 20 10⁻², তাহলে এখানে -2 -6টা -4টা পড়ে থাকলো, এটা ঠিক আছে। এখানে 2 2 গুণ করলে 4 হয়, 4 কেটে দিলাম, 10 পড়ে থাকলো, 10 এ পাশে, হ্যাঁ এটা মাইনাস হবে, এটা মিস্টেক আছে গো, এটা মাইনাস হবে। ওকে, তার কারণ এটা নিজে থেকে ভেবে দেখো এটা কেন মাইনাস হবে। পিএম এর রেঞ্জ কি দেখো, পিএম মানে কি বলো, পিএম মানে হচ্ছে QM/2L, তো পিএম এর রেঞ্জটা একবার তাকাও, পিএম এর রেঞ্জটা হচ্ছে 10⁻6, আর এটা কত 0.2 সেমি বা 20 × কত 10⁻2 মিটার। তো তুমি বলো ডিভাইড করলে কি একেবারে প্লাস হয়ে যাবে, হতেই পারে না, হ্যাঁ কি না, তো এটা অবশ্যই মাইনাস হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মেটাই। ওকে, পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পজ করে ট্রাই করি পরের কোয়েশ্চেনটা। এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তের আকারে বাঁকানো হলো, ওই তার দিয়ে যদি আই প্রবাহ যায় তবে এর চুম্বক ভ্রামক হবে অপশন। এক্ষুনি অঙ্কটা করা হলো, এল দৈর্ঘ্যের তার আছে, বৃত্ত বাঁকিয়ে দাও, তো ব্যাসার্ধ আর ধরে নিলাম, তাহলে একটা বিষয় বলো, এই এলটাকেই তো বাঁকিয়েছি, মানে এলটাই কি বলো 2πr, এক্ষুনি অঙ্কটা করা হলো তাই না, তাহলে আর সমান কত হবে L/2π পেয়ে গেলাম। এবার তুমি বলো চুম্বক ভ্রামকের ফর্মুলা কি, পিএম সমান কি I × A, তো কারেন্ট তো সেম আই আছে, আর এর জায়গায় কত ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², পাই, আর এর জায়গায় কত L/2π, তার কি স্কোয়ার, মানে কত হয়ে যাবে IL², একটা পাই কেটে গেলে কত হয়ে যাবে 4π, IL²/4π, দেখে নাও IL²/4π অপশানে। ওকে, চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ইস্পাত তারের চৌম্বক ভ্রামক এম, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে চুম্বক ভ্রামক হবে অপশান দেওয়া আছে। তো কি করে করব দেখে নাও, একটা ইস্পাত তার ছিল, এটা এর চুম্বক ভ্রামক কত বলছে এম, এবার একে বাঁকিয়ে অর্ধবৃত্ত করলাম, ঠিক আছে। এবার একটা বিষয় বলো, এর দৈর্ঘ্য কত ধরবো, চলো 2L ধরে নিচ্ছি, বা এলও ধরতে পারো, ঠিক আছে। 2L কেন ধরলাম, কারণ চুম্বক ভ্রামকের ফর্মুলা কি বলে, এম সমান কি Q × 2L, পিএম ছিল কিন্তু পিএম এর জায়গায় এম বলেছে, QM × কি ছিল 2L, ওই জন্যই 2L ধরলাম, ঠিক আছে। তো 2Lটাকে বাঁকিয়ে তো অর্ধবৃত্ত করলাম, তো অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, তাহলে বলো তো এই 2Lটাই তো কত, টোটাল বৃত্ত হলে 2πr, তাহলে অর্ধেক মানে πr হবে, 2Lটাই πr, তাহলে আর সমান কত হবে বলো 2L/π। বুঝতে পারলাম কি পারলাম না। এবার একটা বিষয় বলো, এখন চুম্বক ভ্রামক কার, এই অর্ধবৃত্তের, এটা কার, এটার। এবার এই অর্ধবৃত্তের চুম্বক ভ্রামক দেখো কত হবে, ভালো করে দেখো, তারটাকে বাঁকিয়ে তো এরকম করেছি, তো দুই প্রান্তের যে চুম্বক মেরু শক্তি সেটা তো চেঞ্জ হয়নি, ওটাই আছে। তাহলে এখানে QM × 2L মানে কি, সোজা ডিস্টেন্স, যেটা সরণ ডিস্টেন্স বলি, সরণ এই প্রান্ত থেকে এই প্রান্তের সোজা ডিস্টেন্স, এটা কত হবে বলো, এটা যদি আর হয় এটাও আর, তাহলে ডিস্টেন্সটা কত হলো 2r, তাহলে 2r, তাহলে কাজ করি QM রেখে দিলাম, 2 রেখে দিলাম, আর এর জায়গায় কত লিখবো বলো 2L/π। এবার বলো QM × 2L এটা কি, এটা তো M, তাহলে এটা জায়গায় M লিখে দিলাম, আর 2 থাকলো আর নিচে পাই থাকলো, তাহলে 2m/π, এটা হবে উত্তর। 2m/π কোথায় আছে দেখে নাও, অপশান বি, এটা হচ্ছে 2m/π। বুঝতে পারলাম। পরের অঙ্ক কি বলছে দেখো, এটা মিটিয়ে দিই। আচ্ছা, পরেরটা নিজেরা পজ করে ট্রাই করো কি বলছে। পরেরটা বলা হচ্ছে এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বক তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থার চুম্বক ভ্রামক কত হবে। দেখো এই যে দুটো চুম্বক আছে, প্রান্তে আবদ্ধ করা হয়েছে, মানে মিডিল অ্যাঙ্গেল কত 90, পরস্পর সমকোণ বলে দিয়েছে, তাহলে চুম্বক ভ্রামক। দেখো এখানে ডিরেক্ট ভেক্টর যোগফলের ফর্মুলা ইউজ করবা। ফর্মুলা কি, সি সমান মনে আছে লব্ধি a² + b² + 2ab cos α। কেন বলো তো, চুম্বক ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, এর ডাইরেকশন কোন দিকে হয় মনে রাখবা, এস থেকে এন এর দিকে, ঠিক আছে, এস থেকে এন এর দিকে ডাইরেকশন হয়েছে। এটারও চুম্বক ভ্রামক এম, এটারও চুম্বক ভ্রামক এম বলে দিয়েছে। তাহলে এ বি, তাহলে এ এর জায়গায়ও এম, বি এর জায়গায় এম,
2m m cos কত হয়ে যাবে বলো 90, cos 90 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে রুট ওভার অফ কত 2m স্কোয়ার মানে রুট 2m। আচ্ছা এখান থেকে আরও বিভিন্ন রকম কোয়েশ্চেন চাইতে পারে, সেটা কি তোমাকে চিত্র দিয়ে দিতে পারে যে এইরকম আছে, মনে করো এটা একটা আছে, এরকম আছে, এটা এস, এটা এন, এটা এস, এটা এন, এটা বলে যে 60, তাহলে প্রত্যেকের চুম্বক ভ্রামক এম, তাহলে সমস্ত চুম্বক ভ্রামক কত, তাহলে এখানে কস কত বসাবে 60 বসাবে, ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে। 30ও দিতে পারে, আর কি দিতে পারে, আর একটা দিতে পারে দেখে নাও এস এন, এটা মনে করো এস এন, তাহলে একই দিকে আছে, তাহলে মিডিল অ্যাঙ্গেল কত 0, তাহলে কস 0 হয়ে যাবে, ঠিক আছে। ফর্মুলা বসে নিবা। যদি অপোজিট দিয়ে দেয়, মনে করো এটা এস, এটা এন, আর এটা এস, এটা এন দিয়ে দিয়েছে, তাহলে দেখো এস থেকে এন, এম এই দিকে, এম এর ডাইরেকশন, এস থেকে এন এই দিকে, তাহলে বিপরীত, মানে সেখানে কস 180 বসিয়ে দেবো। তো এইভাবে করতে হবে, ঠিক আছে। স্বাভাবিক এটাও যদি এম হয়, এটাও এম হয়, পরস্পর বিপরীতমুখী 0 হয়ে যাবে, আর এটা এস থেকে এন, এস থেকে এন, এটা 2m হয়ে যাবে, স্বাভাবিক। এগুলো তোমরা ওই ফর্মুলা বসিয়ে দেখে নিতে পারো, এগুলো আলফার জায়গায় ভ্যালু বসে দেবে, তাহলে আলফা জায়গায় 90, এটা 60 বসাবা, পেয়ে যাবা। একই দিকে cos 0 বসাবা, দেখে নাও 2m পেয়ে যাবা, cos 180 বসাও 0 পেয়ে যাবা, ঠিক আছে। বলে দিলাম জাস্ট, এটা হচ্ছে নিয়ম বের করা। আচ্ছা নেক্সট, পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। পরেরটা বলছে এম মেরু শক্তি বিশিষ্ট 12 দৈর্ঘ্যের একটি চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান দুভাগে ভাগ করা হলো, প্রতিটি অংশে চুম্বক ভ্রামক। এটা মনে করো চুম্বক ছিল এস এন, এটা ডিস্টেন্স 12, ঠিক আছে। তাহলে চুম্বক ভ্রামক এম বলেছে, তাই না? চুম্বক ভ্রামক কি বলেছে, এম। কোয়েশ্চেনটা মনে হচ্ছে একটু গন্ডগোল হচ্ছে। 12 দৈর্ঘ্যের একটা চুম্বক লম্বভাবে প্রতিটি অংশের, এক সেকেন্ড দাঁড়াও, কোয়েশ্চেনটা, হ্যাঁ কোয়েশ্চেনে যেটা মিস্টেক আছে সেটাই বলছিলাম। এগুলো চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম হবে, ঠিক আছে। বলে দিচ্ছি অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা কি, এটা আমি প্রশ্ন বিচিত্রা টুকেছিলাম, কোয়েশ্চেনটা ভুল আছে, দেখো ঠিক করে দিচ্ছি। বা এখান থেকে কী টাইপসের কোয়েশ্চেন আছে সেটাও বলে দিচ্ছি, হ্যাঁ কী টাইপসের কোয়েশ্চেন হওয়া উচিত ছিল। এম মেরু শক্তি বিশিষ্ট 12 দৈর্ঘ্যের একটি চুম্বকের, এখানে একটা ওয়ার্ড ছিল এম ভ্রামক বিশিষ্ট, এই কথাটা এখানে নেই, এবং অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা আরও কী হতে পারতো সব বলে দিচ্ছি। এম ভ্রামক বিশিষ্ট ও এম মেরু শক্তি বিশিষ্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন। এম ভ্রামক, ঠিক আছে। তো আমরা কী জানি ফর্মুলা, পিএম সমান কিউএম ইন্টু 12, তো কি আগে ফর্মুলাটা লিখি তাহলে বুঝতে পারবা, কিউএম ইন্টু 12। এখানে পিএম এর জায়গায় এম ভ্রামক বলা আছে, কিউএম এর জায়গায় স্মল এম বলা আছে। এটা প্রথমে ছিল, এটা 1 নম্বর কেস, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি বলছে, দৈর্ঘ্যের সঙ্গে লম্ব এইভাবে কেটে দাও, অর্ধেক করে দিলাম, ঠিক আছে। তাহলে 12 এর জায়গায় কত হয়ে গেল, এল হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো, এখন চুম্বক ভ্রামক এম ড্যাশ করে দিলাম, তাহলে কত হবে বলো। মেরু শক্তি, মেরুর কোনো কিছু চেঞ্জ করেছি না, প্রান্ত তো সেম আছে, 2 ভাগে ভাগ করে দিয়েছি, দেখো এটা এল, এটা তো প্রতিটা অংশে চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা এস ছিল, এটা এন ছিল, তাহলে এখানে একটা এন সৃষ্টি হয়ে যাবে, এখানে একটা এস সৃষ্টি হবে। তো ভালো করে বলো, মেরু শক্তি, মেরুর কোনো কিছু চেঞ্জ হয়েছে না, তাহলে মেরু এমই থাকবে। আর দৈর্ঘ্য এলের জায়গায় 12 এর জায়গায় এল হয়ে গেল, তাহলে আমরা এটা চাইলে এটাকে লিখতে পারি নাকি এম ইন্টু 12/2, তাহলে এম ইন্টু 12 মানে কি এম, তাহলে m/2, এটা হবে উত্তর। তো আমি বলে দিচ্ছি কোয়েশ্চেনটা কীভাবে আসা উচিত ছিল বা অ্যাকচুয়াল এসেছিল। দেখো এখানে দুটো কোয়েশ্চেন চেয়েছিল, একটা মেরু শক্তির আর একটা চুম্বক ভ্রামক। আমি দুটোরই উত্তর বলে দিচ্ছি। দেখো প্রথমত চুম্বক ভ্রামক অর্ধেক হবে, কিন্তু মেরু শক্তির কোনো পরিবর্তন হবে না। কখন, যখন দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে কাটবে, মনে রাখবা। দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে কাটলে যেহেতু মেরুর কোনো পরিবর্তন হচ্ছে না, চুম্বক মেরু শক্তি সেমই থাকবে, কিন্তু যেহেতু অর্ধেক করে দিচ্ছি, চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। যদি কোয়েশ্চেনটা এটা না হয় এটা হতো, দেখো এটাও বলে দিচ্ছি, লম্বভাবে না বলে দৈর্ঘ্য বরাবর বলতো, তাহলে দেখো উত্তর কী হতো শোনো। দৈর্ঘ্য বরাবর মানে কি, এটাকে এই বরাবর হাফ করে দাও, মানে ওপরে একটা থাকলো নিচে একটা, বুঝতে পারলাম। এটাও 12, এটাও 12, মানে এবার দৈর্ঘ্যটাকে চেঞ্জ হলো না, হাফ করে দিলাম। তো হাফ মানে কি, প্রান্তটা অর্ধেক হয়ে গেল, হ্যাঁ কি না। এখানকার ক্ষেত্রফল কি অর্ধেক হয়ে গেল, বুঝতে পারলাম। তো যেহেতু অর্ধেক হয়ে গেল, টোটালটা যদি এম হয়, এখন কত হয়ে যাবে, চুম্বক মেরু শক্তি এখন m/2 হয়ে যাবে। তাহলে মেরু শক্তি অর্ধেক হয়ে যায়, আর চুম্বক ভ্রামক অর্ধেক হবে। কেন বলো তো, দেখো এম ড্যাশ, এই যে এটা সমান কি বলো, যে কোনো একটার এখন চুম্বক মেরু শক্তি কত হয়ে যায়, টোটালটার এম ছিল, টোটালটার এম অর্ধেক করে দাও, তাহলে এটা m/2, এটাও কি হয়ে যাবে m/2, এগুলো m/2, এগুলো m/2, সব এগুলো m/2 হয়ে যাবে। বুঝতে পারলাম কি বলতে চাইছি, মেরু শক্তির কথা বলছি। তাহলে মেরু শক্তি অর্ধেক, আর চুম্বক ভ্রামক কী হবে বলো, মেরু শক্তি অর্ধেক, তাহলে m/2 ইন্টু দূরত্ব কত, দূরত্ব তো 12 আছে, তো m ইন্টু 12 মানে কি, m ইন্টু 12 মানে কি ক্যাপিটাল এম,
তাহলে শুনে রাখো যেটা আমি বলতে চাইলাম, দৈর্ঘ্য বরাবর কাটুক বা দৈর্ঘ্যের সাথে লম্বভাবে কাটা হোক না কেন, মেরু চুম্বক ভ্রামক অর্ধেক হবেই, এটুকু আগে ক্লিয়ার হয়ে যাও। এবার ভুল হয় মেরু শক্তিতে, যদি দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে কাটে মেরুর কোনো পরিবর্তন হচ্ছে না, মেরু শক্তি অপরিবর্তিত থাকবে, কিন্তু যদি দৈর্ঘ্য বরাবর কাটে মেরু শক্তি অর্ধেক হয়ে যাবে, গল্প শেষ। বুঝতে পারলাম? এই জায়গাটা মনে রাখিও, চুম্বক ভ্রামক দুটো ক্ষেত্রে অর্ধেক হবে, দৈর্ঘ্য বরাবর কাটলে চুম্বক মেরু শক্তি অর্ধেক, দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে কাটলে চুম্বক ভ্রামক অপরিবর্তিত, ব্যাস এটুকু মনে রাখো, চুম্বক মেরু শক্তি অপরিবর্তিত। আশা করছি বুঝতে পেরেছো কী বলতে চাইলাম। তো অ্যাকচুয়াল কোয়েশ্চেন এটা ছিল, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা দেখে না, নেক্সট এম ভ্রামক যুক্ত একটি দ্বিমেরু চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে θ1 থেকে θ2 কোণ বরাবর ঘুরছে সংস্থা দ্বারা কৃতকার্য। আচ্ছা মনে করো তো, এটা আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে এরকম পড়েছিলাম যে দ্বিমেরুকে θ1 থেকে θ2 কোণে ঘোরাতে কত কার্য করতে হয়, এটা ছিল পি cos θ1 মানে cos θ1, সেম টু সেম তড়িৎ দ্বিমেরু ভ্রামক, চুম্বক ভ্রামক এখানে এম বলেছে, তাহলে পি এর জায়গায় এম, তড়িৎ ক্ষেত্রের জায়গায় চুম্বক ক্ষেত্র বি, cos θ1 মাইনাস cos θ2, অপশান এ। বুঝতে পারলাম? তাহলে নেক্সট কোয়েশ্চেন, পরেরটা কি বলছে দেখো, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকা একটি চুম্বক শলাকাকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হয়। তো বলো ডাব্লিউ সমান কি ফর্মুলা, যখন আগে থেকে সমান্তরালে ছিল মানে cos 0 মানে 1 করে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। কখন? যখন চুম্বক ক্ষেত্রের দিকেই থাকবে, দিকে মানে কত, একই ডাইরেকশানে, 0 cos 0 1। এবার দেখো কি বলেছে, পি এর জায়গায় কি লিখবো এম, ই এর জায়গায় চলো বি লিখে দিলাম, এমই তো বলেছে না অন্য কিছু বলে, আচ্ছা কিছু বলেনি, চলো এটাই রাখলাম। 1 মাইনাস কস কত ডিগ্রি, এখানে cos θ লিখে দিচ্ছি, 60 ডিগ্রি কোণে ঘোরা থাকে কত কার্য হচ্ছে দেখা যাক, এম বি 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে এম বি বাই 2, তাহলে এই পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে এখান থেকে এম বিটা বের করে রাখো, তাহলে কোনো গুণ করো, তাহলে এম বি সমান 2W পেলাম। বুঝতে পারলাম? এটা প্রথম অংশ থেকে বের করলাম, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকা একটি চুম্বক শলাকাকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে W পরিমাণ কার্য করতে হয়, তাহলে এই হচ্ছে ফর্মুলা। এবার কি বলছে, শলাকাটিকে ওই অবস্থানে স্থির রাখতে কত টর্ক প্রয়োগ করতে হয় বলো। আগে টর্কের ফর্মুলা মনে করো, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পি ই সাইন থিটা ছিল, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র পি এর জায়গায় এম লিখে দিচ্ছি, পি এম লিখতে পারো, এম করে দিলাম যেহেতু এখানে এম লিখেছি, ই এর জায়গায় বি, আর সাইন কত ডিগ্রি বলো, সাইন 60, 60 ডিগ্রি কোণেই ধরে রাখতে হবে, তো এম বি সমান কী বলো 2W, আর সাইন 60 কত √3/2, 2 কেটে গেল, তাহলে √3W, অপশান ডি। বুঝতে পারলাম? চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেন, এইচ মানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি গতিতে ঘূর্ণায়মান, উক্ত ইলেকট্রনের চুম্বক ভ্রামক হবে, অপশান দেওয়া আছে। মনে রাখবো, যখন কোনো কণা বৃত্তপথে আবর্তন করে, কণা মানে আধান, যখন কোনো আধান বৃত্তপথে আবর্তন করে চুম্বক ভ্রামকের দুটো ফর্মুলা হয়, একটা QVR/2 আর একটা হয় Q/2M L, এলটা কৌণিক ভরবেগ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে বোঝো কোনটা আছে, দেখতে পাচ্ছ VR আছে মানে এটা ফর্মুলা, তো PM সমান ইলেকট্রনের আধান কি নেগেটিভ, তার জন্য এখানে মাইনাসই লিখে দিলাম, VER/2, তাহলে -EVR/2, অপশান ডি। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন কী বলছে, এটা কৌণিক ভরবেগ এলটা মেটাই। আচ্ছা পরের কোয়েশ্চেন নিজেরা পজ করে ট্রাই করি। এইচ পরমাণুর ইলেকট্রনটি 5.3 × 10⁻11 মিটার ব্যাসার্ধের কক্ষপথে 2.18 × 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে প্রোটনের চারদিকে আবর্তন করছে, সমতুল্য দ্বিমেরু ভ্রামক, অপশন দেওয়া আছে। তোমরা এক্ষুনি কী বললাম দেখো, কী কী দেওয়া আছে, ব্যাসার্ধ আর দেওয়া আছে, ভেলোসিটি ভি দেওয়া আছে, আর ইলেকট্রনের আধান তো জানাই আছে, তাহলে PM সমান কি QVR/, কি হয় 2, কিন্তু এখানে মাইনাসের কোনো ব্যাপার নেই, শুধু মানটাই বের করবো। আধান বলে ইলেকট্রনের 1.6 × 10⁻⁹, কত ভেলোসিটি 2.18 × 10⁻6, আর 5.3 × 10⁻11 বাই কত 2, ঠিক আছে। আচ্ছা 2, এটা যদি ক্যালকুলেশন করতে চাও আগেই বলি, MCQ একদম অ্যাকুরেট ক্যালকুলেশন করার দরকার নেই, মোটামুটি একটা আশেপাশে আইডিয়া নিতে হয়। 0.8 আর 5, তাহলে 5 এটা কত হবে 40 মানে 4, এই দুটোকে গুণ করলে 4, আর 4 দুগুণে 8, মানে অবশ্যই 8-এর থেকে বেশি উত্তর হবে। কোনটা আছে দেখো তো 8-এর থেকে বেশি, আর এটা কত আছে দেখো 10⁻19 - 11 কত হলো -30, 6 বাদ মানে 10⁻24, আর অবশ্যই 8-এর থেকে বেশি, > 8 হবে এটা, ঠিক আছে।
গ্রেটার দেন 8, এখানে যে ভ্যালুটা বসবে কেন বলো তো 0.8, 5 এটাকে 5ই ভাবলাম, 5 এটা কত 40 মানে 4, আর 4 দুগুণে 8, অবশ্যই 8-এর থেকে বেশি হবে, আমি কারণ এখানে 5 ধরে নিয়েছি 3কে, 8-এর থেকে কোনটা বেশি আছে, অপশান ডি 9। বুঝতে পারলাম? এইভাবে একটা আশেপাশে আইডিয়া নিতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে একদম অ্যাকুরেট ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, আমি বারবার রিপিট করব বিষয়টা, ঠিক আছে। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, এম বড় ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রে আবর্তিত হচ্ছে, ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত অপশন দেওয়া আছে। এক্ষুনি কি বললাম, কৌণিক ভরবেগের সাথে চৌম্বক ভ্রামকের ফর্মুলা Q/2m × L, কার কার অনুপাত, চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগ, তাহলে PM/L কি হবে বলো, Q/2m, হ্যাঁ কি না, Q ইলেকট্রন E/2m, মাইনাস থাকলে মাইনাস দিতাম, তাহলে E/2m কোনটা, অপশন সি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো 18, দেখো আচ্ছা অনেকেই হয়তো গাড়ির আজকে সাউন্ড পাচ্ছ, বিশেষ করে বাইকের, তার কারণ আছে, একটু আমাদের গ্রামে রাস্তার কাজ চলছে, তার জন্য মূল রাস্তাটা বন্ধ আছে, এটা মেন রাস্তা, বাড়ির পাশ দিয়ে একটা ছোট্ট একটা গলি টাইপসের আছে, ওখান দিয়ে বেশিরভাগ সব বাইক যাতায়াত করছে, তার জন্য একটু সাউন্ডটা আজকে পেতে পারো, ওকে। আচ্ছা নেক্সট, কোনো একটি ক্ষুদ্র দণ্ড চুম্বকের প্রান্ত ও প্রস্থ অবস্থানের ওপর সমদূরত্বে বিন্দুদ্বয়ে চুম্বক প্রাবল্যের অনুপাত হবে, বলো। প্রান্তের ফর্মুলা কি, চুম্বক ক্ষেত্র, মনে আছে একটা চুম্বক, এটা চুম্বকের প্রান্ত কোনটা, এটা, আর প্রস্থ কোনটা, এটা, এখানে চুম্বক ক্ষেত্র B1 ধরলাম, এখানে চুম্বক ক্ষেত্র B2 ধরলাম, তাহলে B1 এর ফর্মুলা কি মনে করার চেষ্টা করি, μ0/4π 2pm/r3, আর B2 ফর্মুলা μ0/4π pm/r3। এবার তুমি বলো অনুপাত কি হবে, B1:B2, দেখো সব সেম আছে, 2 এক্সট্রা আছে, তাহলে 2:1, 2:1 অপশান এ। বুঝতে পারলাম? নেক্সট পরের কোয়েশ্চেনটা এর সাথেই সম্পর্কিত, কি বলছে দেখো, একটি ক্ষুদ্র দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক 1 অ্যাম্পিয়ার/মিটার স্কোয়ার, এর দৈর্ঘ্য বরাবর কেন্দ্র থেকে 1 মিটার দূরে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, দৈর্ঘ্য বরাবর মানে এই যে এটা, এখানে চৌম্বক ক্ষেত্র চেয়েছে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা আর, মধ্যবিন্দু থেকে এটা দূরত্ব আর এটা বললে এটা আর হতো, তো আমার এটা দরকার, তো চলো করা যাক তাহলে। এটা ফর্মুলা ভ্যালু বসিয়ে দাও, মিউনিটের ভ্যালু কত, 4π × 10⁻⁷, 4π রেখে দিলাম, 2 চৌম্বক ভ্রামক কত বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার/মিটার স্কোয়ার, আর দূরত্ব কত বলেছে 1 মিটার, মানে 1-এর কিউব, তাহলে 4π কেটে গেল, উত্তর 2 × 10⁻⁷ টেসলা, অপশন বি। বুঝতে পারলাম? চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ধরা যাক পৃথিবীর চৌম্বকত্বের উৎস হলো পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু, বিষুব রেখার ওপর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁵ টেসলা হলে দ্বিমেরু ভ্রামকের মান হবে, অপশান দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে। এখানে কোন ফর্মুলা ইউজ করতে একটু বুঝতে হবে, দেখে নাও, এটা পৃথিবীর চৌম্বক কোন বরাবর আছে, নর্থ সাউথ, ঠিক আছে, বিষুব রেখা মানে কি, যে নিরক্ষীয় অঞ্চল, তো একটা জিনিস ভেবে দেখো তো, সেটা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলটা কার মধ্যে পড়ছে, ভেবে দেখো, এটা কি এই দণ্ড চুম্বকের এটা লম্ব সমদ্বিখণ্ডক, বা যেটাকে বলতে পারো কি বলো তো, লম্ব সমদ্বিখণ্ডক, বা কি বলতে পারো, দেখো এটা দণ্ড চুম্বক ভাবো, চুম্বক দ্বিমেরু মানে এটা দণ্ড চুম্বক ভাবো, যে পৃথিবীর কেন্দ্রে আছে নর্থ সাউথ বরাবর, আর এর বিষুব রেখা মানে এটা নিরক্ষরেখার, তো এটা কী হচ্ছে, লম্ব সমদ্বিখণ্ডক বা প্রস্থ। ফর্মুলা কি বলো, যে একটি চুম্বক দণ্ড চুম্বক থেকে প্রস্থে ফর্মুলা কি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের B = μ0/4π pm/r3, এখানে 8টা পৃথিবীর ব্যাসার্ধ, সব ভ্যালু বসিয়ে দাও। বি এর ভ্যালু কত, 4 × 10⁻⁵, μ0 এর ভ্যালু কত বলো, 4π × 10⁻⁷, বাই কত 4π, চুম্বক ভ্রামক চেয়েছে আর এর মানে পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4 × 10⁻⁶, তার কি কিউব। এটা একটু তোমাদের কষ্ট করে বলবো, ক্যালকুলেশনটা একটু করে নিও, দেখবে এটা চলে আসবে, সিম্পল ক্যালকুলেশন করবে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন মানে কি, নেক্সট বিষয়টা আমি একটু বলবো এখানে, সেটা হচ্ছে তোমরা এরপরে কি করবে দেখো, ক্লাস 12 ওয়ান শট ভিডিও এই যে প্লেলিস্ট আছে এর পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে চলে যাবে, মানে এক কথা পদার্থের চৌম্বক ধর্ম ওয়ান শট ভিডিওতে যাবে। তারপরে সময় হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট 48 সেকেন্ড, এই সময়ে যাবে। এই সময়ে দেখবে একটা ছক করা আছে, কার ছক, তিরস্চম্বক পদার্থ, পড়া আর অয়েস, এই 3টে পদার্থের একটা ছক আছে।
সেই ছকে এই তিনটে পদার্থ থেকে যত রকম কোয়েশ্চেন আসতে পারে সব ছকের আকারে লেখানো আছে। তো আমি আর সেই এমসিকিউগুলো আলাদাভাবে লিখালাম না, ওই ছক পড়ে নেওয়া মানে সেখান থেকে সব রকম এমসিকিউ করতে পারবা। ছকে আছে কি দেখলেই বুঝে যাবা যে কার চুম্বক ভেদ্যতা একের থেকে বেশি, কম, একের থেকে অনেক বেশি, কার চুম্বক প্রবণতা ধনাত্মক, ঋণাত্মক, উচ্চমানের, কে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, বিকর্ষিত হয়, কে চুম্বকের প্রবল অংশ থেকে দুর্বলতর অংশে যায়, কে দুর্বল থেকে, সমস্ত রকম উদাহরণ কি, কোনটা তরল, কোনটা কঠিন, কোনটা গ্যাসীয়, যত রকম কোয়েশ্চেন হতে পারে, কার 20 বিন্দু আছে, কার হিস্ট্রিসিস দেখা যায়, এভরিথিং ওই ছক পড়ে নিয়ে সব এমসিকিউ করতে পারবা। এছাড়াও কয়েকটা এক্সট্রা এমসিকিউ একটু লিখে দিলাম বহিঃ পদার্থ সম্পর্কিত। একটি তিরস্চম্বক পদার্থের চুম্বক ভ্রামকের মান কত হয়? তিরস্চম্বক পদার্থে তো চুম্বকের থাকেই না, চুম্বক ভ্রামক কত? 0। এই জায়গাটা অনেকে গন্ডগোল করে, এখানে চুম্বক ভেদ্যতা ভেবে নেয়, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা দিয়ে ভুলটা করে বসে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, চুম্বক ভ্রামক 0। নেক্সট, কোন পদার্থের চুম্বক প্রবণতা উষ্ণতার উপর নির্ভর করে না? বলো কোনটা? তিরস্চম্বক পদার্থের উপর উষ্ণতার উপর নির্ভর করে না। নেক্সট, বায়ু থেকে কোনো পদার্থে প্রবেশ করলে চুম্বক বলরেখাগুলির দূরত্ব, পরাচুম্বক পদার্থে, বায়ু থেকে কোনো পরাচুম্বক পদার্থে প্রবেশ করলে চুম্বক বলরেখাগুলির মধ্যে দূরত্ব একই থাকে, কমে যায়, বাড়ে, শূন্য হয়। কি মনে রাখবা? পরাচুম্বক, এগুলো সব এক্সপ্লেনেশন পেয়ে যাবা কোথায়? ওয়ান শট বা ডিটেলস ভিডিওতে। পরাচুম্বক আর ওয়াইস চুম্বকের ক্ষেত্রে মনে রাখিও বলরেখা কি দূরত্ব কমে যাবে, কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? কেন, কিসের জন্য সব বুঝতেই পারবে, ডিটেলস ভিডিও যারা দেখেছো বা ওয়ান শট ভিডিও দেখেছো জানো। তো এটা শুধু মনে রাখিও, পরা আর ওয়াইসের ক্ষেত্রে কি চুম্বক বলরেখাগুলি কাছাকাছি চলে আসবে, চুম্বক বলরেখাগুলি কি বাইরের তুলনায় কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? তো চুম্বক বলরেখা কাছে আসবে, তো এটা কার ক্ষেত্রে? তার মানে দূরত্ব কি কমবে, কার ক্ষেত্রে? পরা আর ওয়াইসের ক্ষেত্রে। আর তিরসের ক্ষেত্রে অপোজিট, তিরসের ক্ষেত্রে, তিরস চুম্বক পদার্থের ক্ষেত্রে বলরেখার দূরত্ব কি হবে? বাড়বে, আরও দূরে সরে যাবে, ঠিক আছে? আরও দূরে সরে যাবে। কেন, কিসের জন্য, সেই ভিডিওতে বলা আছে, ডিটেলস ভিডিওতে দেখো বা অনশট ভিডিওতে ব্যাখ্যা করা আছে, আমি এখানে ব্যাখ্যাতে গেলাম না। শুধু মনে রাখবে, পরা ওয়াইসে কাছে চলে আসে বলরেখা আর তিরসে দূরে চলে যায়। নেক্সট, লোহার 20 বিন্দু, আচ্ছা 20 বিন্দু মানে কি? এই কোয়েশ্চেনটাও এমসিকিউ আকারে আসে, আর এমসিকিউটা লিখালাম না, এখানেই বলে দিচ্ছি। 20 বিন্দু মানে যে উষ্ণতায় পরাচুম্বক পদার্থ, উল্টো বললাম, যে উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ, মনে রাখবা অয়স্চুম্বক পদার্থ কিসে পরিণত হয়? পরাচুম্বক পদার্থে পরিণত হয়। সেই বিন্দুর, সেই উষ্ণতাকেই বলা হচ্ছে কি বলো তো? 20 বিন্দু। আর একবার রিপিট করি, অয়স্চুম্বক পদার্থ, ঠিক আছে? অয়স্চুম্বক পদার্থ পরাতে পরিণত হয়, অয়স পরাতে পরিণত হয় যে উষ্ণতায়। তো 773 ডিগ্রি সি উষ্ণতা কার 20 বিন্দু? লোহা। তার মানে লোহা 700 ডিগ্রি সি উষ্ণতায়, লোহা হচ্ছে অয়স, অয়স থেকে কী হয়ে যায়? পরা হয়ে যায়। তো 800 ডিগ্রিতে লোহা হলো, এবার 800টা কি 773 থেকে বেশি, হ্যাঁ কি না? যে উষ্ণতায় অয়স পরা হয়ে যায় মানে কি তার বেশি উষ্ণতায় অবশ্যই হবে, সুতরাং 800টাতে কী হয়ে যাবে? লোহা পরা হয়ে যাবে, তাহলে পরাচুম্বক পদার্থ। বুঝতে পারলে? 773এই লোহা কি হয়ে যায়? অয়স থেকে পরা হয়ে যায়। আর 800টা কি 773 থেকে বেশি, তাহলে অবশ্যই পরাই থাকবে। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বিএইচ লুপের ক্ষেত্রফল নির্দেশ করে, ডিরেক্ট উত্তরই লিখে দিয়েছি, এটা ডিরেক্ট আনসার, ঠিক আছে? কোনো অপশন দিনই, এটা উত্তরটা মনে রাখবা। পদার্থটির প্রতি চক্রে, একটি চক্রে প্রতি একক আয়তনে শক্তির অপচয়, আরও অনেক অপশন থাকবে, এটা সঠিক। নেক্সট, চুম্বকন মাত্রার এসআই একক হলো, অপশন দেওয়া আছে। আচ্ছা বলো, চুম্বকন মাত্রা মানে কি? চুম্বক ভ্রামক বাই আয়তন, এটা হচ্ছে চুম্বকন মাত্রা, ঠিক আছে? চুম্বক ভ্রামকের একক আমরা জানি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আয়তনের কি বলো? মিটার কিউব, তাহলে কাটলে কী হয়ে যাবে? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, অপশন বি। নেক্সট কি বলছে দেখো, একটি পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা কাই ও তাপমাত্রা টি, এটাকে কাই বলা হয়, CHI, কাই, এক্সের মতো দেখতে, এই দুটো। টি এর সম্পর্ক হলো, অপশান দেওয়া আছে, কোনটা হবে? কাই ভ্যারিজেস 1/T, এটা হচ্ছে কুড়ির সূত্র, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেন বলছে, প্লাটিনামের চুম্বক গ্রাহিতা 0.001 হলে এর আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মান। প্রথমত আপেক্ষিক চুম্বক ভেদ্যতার চুম্বক গ্রাহিতার সম্পর্ক, K = μr-1, এটা হচ্ছে সম্পর্ক, এটা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। এটা কি? চুম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতা, যা বলবে বলো। চেয়েছে কি? আপেক্ষিক চুম্বক ভেদ্যতা, তাহলে μr সমান কী হবে? K+1, K এর ভ্যালু কত? 0.001 + 1, 1.001। আচ্ছা, আর একটা জিরোর বোধহয় একটু গন্ডগোল হচ্ছে, আচ্ছা একটা জিরো ছিল তাই না? হ্যাঁ,
তাহলে 1.0001 অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, এর অপোজিটটাও চাইতে পারতো, যে এটা দেওয়া ছিল এটা চাইতে পারতো, ঠিক আছে, সেক্ষেত্রেও হতো, তো মাইনাস করে দিলেই হয়ে যাবে। এই সম্পর্কটা মনে রাখিও। পৃথিবীর যে স্থানে নতিকোণের মান 90 ডিগ্রি নর্থ হবে তা হলো, অপশান দেওয়া আছে চুম্বক দক্ষিণ মেরু, চুম্বক উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু, ভৌগোলিক উত্তর মেরু। মনে রাখবা কোথায় কি হয়, মেরুতে উত্তর নতিকোণ 90 ডিগ্রি, ঠিক আছে, আর নিরক্ষরেখায় নতিকোণ কত হয় 0 ডিগ্রি। আগে এটা মনে রাখো, যদি বলে 90 ডিগ্রি এন তাহলে চুম্বক উত্তর মেরু, অবশ্যই চুম্বক, আর যদি বলে 90 ডিগ্রি এস চুম্বক দক্ষিণ মেরু, এটা মনে রাখিও। আর নিরক্ষরেখা বললে 0 ডিগ্রি, তাহলে কি আছে 90 ডিগ্রি নর্থ, তো 90 ডিগ্রি মানে তো মেরু হবে, কি মেরু, চুম্বক মেরু, নর্থ মানে উত্তর মেরু, চুম্বক উত্তর মেরু, অপশান বি। সবসময় এগুলো চুম্বক, ঠিক আছে। নেক্সট 30 হয়ে গেল। পরেরটা কি বলছে দেখো, কোন স্থানের বিনতিকোণ 60 ডিগ্রি ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উল্লম্ব উপাংশের অনুপাত। থিটা কত বলে দিয়েছে 60, কার কার অনুপাত, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক মানে এইচ আর উল্লম্ব মানে ভি। এইচ মানে কি বলো আই কস থিটা, আর ভি মানে কি বলো আই সাইন থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা কী হয়ে যাবে কট থিটা, তাহলে কট 60 কত হয় বলো, সাইন 60 কত হয় √3, তাহলে কট 60 1/√3 অপশান বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। পরেরটা বলছে পৃথিবীর যে স্থানে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব অনুভূমিক উপাংশ পরস্পর সমান হবে তা হলো, অপশান দেওয়া আছে 45 ডিগ্রি নতি বিশিষ্ট স্থান, 30, 60 আর 90 ডিগ্রি। কোয়েশ্চেনটা 3বার এসছে 19, 15, 23 সালে। কি বলছে, উপাংশ দুটোকে সমান করে দাও, কাকে কাকে, অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশকে সমান করে দিলাম, উল্লম্ব অনুভূমিক। ভি মানে কি বলো আই সাইন থিটা, এইচ মানে কি বলো আই কস থিটা, তাহলে আই কেটে গেল, সাইন বাই কস কী হয়ে যাবে বলো ট্যান থিটা সমান 1, থিটা সমান 45 ডিগ্রি, অপশান এ। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। কোনো স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য বি বিনতিকোণ 60 ডিগ্রি, তাহলে ওই স্থানের ভূচুম্বক প্রাবল্যের উল্লম্ব উপাংশর মান হবে। আচ্ছা চলো কি বলেছে তাহলে, অনুভূমিক প্রাবল্য মানে যেটাকে আমরা এইচ বলি সেটা বি বলেছে, আর থিটা কত ডিগ্রি বলেছে 60। তো আমরা কী জানি সম্পর্ক বলো, ভি বাই এইচ সমান ট্যান থিটা জানা আছে, কেন বলো তো, ভি সমান কি আই সাইন, এইচ সমান কি আই কস, তো সাইন বাই কস ট্যান থিটা। তো ফর্মুলা মনে রাখবো ভি বাই এইচ সমান কি ট্যান থিটা, চেয়েছে কি এইচ দেওয়া আছে ভি চেয়েছে, তাহলে ভি সমান কী হবে বলো এইচ ট্যান থিটা, এইচের জায়গায় কত বলা আছে বি, আর ট্যান 60 মানে কত √3, তাহলে বি √3 বা √3 বি, অপশান এ, ঠিক আছে। দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর কোনো স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 3.6 × 10⁻⁵ টেসলা এবং ওই স্থানে বিনতিকোণ 60 ডিগ্রি, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ মোট প্রাবল্য কত হবে, অপশান দেওয়া আছে। এবার দেখো কী কী বলা আছে, অনুভূমিক উপাংশ 3.6 × 10⁻⁵ টেসলা, বিনতিকোণ 60 ডিগ্রি, কী চেয়েছে উল্লম্ব মানে ভি চেয়েছে, তো ভি বাই এইচ সমান কী বলো ট্যান 60, ট্যান থিটা তো ট্যান 60, তাহলে ভি সমান কত হবে এইচের ভ্যালু কত 3 পয়েন্ট, এটা দেখো ট্যান কত থিটা, তো ভি সমান এইচ ট্যান থিটা, এইচের ভ্যালু কত 3.6 × 10⁻⁵, আর ট্যান 60 কত √3, এবার √3 মানে কত বলো 1.73 এরকম প্রায়, তাই এটাকে যদি মাল্টিপ্লাই করি কত পাবো বলো, 1.5 গুণের বেশি, 3.6 এর 1.5 মানে হাফ, 1.8 মানে 54 এর আশেপাশে সামথিং, তার থেকে একটু বেশি, 1.5 গুণের থেকে বেশি, 5.4 এর থেকে একটু বেশি হবে, বা সিম্পলি মাল্টিপ্লাই করো 1.73 দিয়ে চলে আসবে, 5.4 থেকে বেশি হবে -5 টেসলা, এটা তার মানে এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা এটাতে আসছি, ক্যালকুলেশনে আসছি, এই দুটোর মধ্যে একটা বেশি হতে পারে, এটুকু শিওর। তার কারণটা কি 3.6 √3 দিয়ে 1.73 দিয়ে মাল্টিপ্লাই করো, নিজেই বুঝে যাবে। আচ্ছা টোটালটা বের করি, মোট প্রাবল্য মানে কি আই চেয়েছে, তো আই যে কোনো জায়গা থেকে বের করতে পারো, কোনো বিষয় নেই। এইচ সমান যেমন কি আই কস থিটা, হ্যাঁ কি না, এইচ সমান আই কস থিটা, তো এইচ মানে কত বলো 3.6 × 10⁻⁵, আই চেয়েছে cos 60 মানে কত হাফ, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করো মানে 7.2, তাহলে আই সমান চলে আসবে 7.2 × 10⁻⁵, তো 7.2 কোনটা আছে পরেরটা একটা দিয়েছে, অপশান এটাই হবে, তাহলে এটা হলে এটা তো হবেই, তাহলে অপশান সি সঠিক, তাহলে এটা 6.2, তাহলে বুঝতে পারলে
এখানে এমসিকিউ এর একটা প্লাস পয়েন্ট, দুটো অ্যান্সার বের করার দরকার নেই, যে কোনো একটা করলাম তাহলে অপরেরটা হবেই, কারণ এটা তো এক জায়গাতেই আছে আর নেই দেখো। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট, স্থায়ী চুম্বক পেতে হলে চুম্বকের উপাদানের ধর্ম হতে হবে। দেখো কি বলছে, স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক মানে চুম্বকত্ব যেন না হারায়, অনেকক্ষণ ধরে থাকে। তাহলে কি করতে হবে, সহনশীলতাও বেশি হতে হবে, ধারণ ক্ষমতাও বেশি হতে হবে, মানে এ ও বি উভয়ই হবে। এবারে আমি এখানে একটা ছক করে দিয়েছি, এটা একটু ভালো করে মনে রাখবে, এখান থেকে যে কোনো কোয়েশ্চেন তুমি করতে পারবা। স্থায়ী চুম্বকের জন্য কাকে ব্যবহার করা হয়, ইস্পাতকে। এর ধর্মগুলো কি, উচ্চ চুম্বক ভেদ্যতা হতে হবে, উচ্চ ধারণ ক্ষমতা হতে হবে স্থায়ী চুম্বক, আর উচ্চ সহনশীলতা, সবই উচ্চ স্থায়ী চুম্বক যেমন ইস্পাত। আর এর বিএইচ লেখচিত্রের ক্ষেত্রফল অনেক বেশি হবে। নেক্সট, তড়িৎ চুম্বক বা ডাইনামো বা ট্রান্সফারের মজ্জা বা কোরও বলতে পারো, মজ্জাকে ইংরেজিতে কোর বলা হয়। কোণ নির্মাণের জন্য কাকে ইউজ করা হয়, তড়িৎ চুম্বক বলতে পারো, বা ডাইনামো বা ট্রান্সফারের মজ্জা বা কোণ নির্মাণের জন্য কাকে ব্যবহার করা হয়, কাঁচা লোহাকে। কেন করা হয়, দেখো উচ্চ চুম্বক ভেদ্যতা, এটা উচ্চ, দুই জায়গায় উচ্চ, কিন্তু বাকিগুলো নিম্ন, নিম্ন ধারণ ক্ষমতা, নিম্ন সহনশীলতা। তড়িৎ চুম্বক মানে কি, সুইচ অন করবো চুম্বক, সুইচ অফ করবো চুম্বকতা হারিয়ে যাবে, মানে ধারণ ক্ষমতা সহনশীলতা বেশি হলে চলবে না। এর বিএইচ লুপের ক্ষেত্রফল খুব কম হয়। তাহলে কোয়েশ্চেন ক্ষেত্রফল দিয়ে দিতে পারে, দুটো চিত্র দিয়ে দেবে, একটা ক্ষেত্রফল বেশি একটা কম, জিজ্ঞেস করতে পারে কোনটাকে তড়িৎ চুম্বকের জন্য ব্যবহার করব, কোনটাকে স্থায়ী চুম্বকের জন্য ব্যবহার করব। যার ক্ষেত্রফল কম তাকে তড়িৎ চুম্বক, যার ক্ষেত্রফল বেশি তাকে স্থায়ী চুম্বক। তো চিত্র দিয়েও কোয়েশ্চেন আসতে পারে, যত রকম আসতে পারে আমি এখানে লিখিয়ে দিলাম, তুমি যে কোনো কোয়েশ্চেন করতে পারবে এখান থেকে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। আর তো সব বলেই দিলাম বিষয়গুলো। ঠিক আছে, বুঝতে পারলাম, চেক করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আর সমস্ত ভিডিওর লিঙ্ক প্লেলিস্টের থেকেও দেখে নিতে পারো, আর ডিসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, যেগুলো বলা হলো, যে অনশর্ট, শর্টস, থার্ড সেম, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, যতগুলো ভিডিওর কথা বলা হলো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনাও করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।